ধরেন আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে খেলতে দিলেন না, উনি খেলতে দিলেন না নাকি না খেলে পালিয়ে গেলেন? উনি তো না খেলে পালিয়ে গেলেন। কারণ আমি তো আওয়ামী লীগের কেউ না, কিন্তু যখনই মজলুম হবে, এমনকি সেটা যদি জামাত ইসলামী হয়, আমি কিন্তু তখনও জামাতের পক্ষেই কথা বলবো। আওয়ামী লীগের তো পতন হয় নাই, রাজনীতিতে একদল আসবে যাবে, এটাই তো, যেহেতু গণতন্ত্র দিচ্ছিল না আওয়ামী লীগ, জনগণ তখন বাধ্য করেছে আওয়ামী লীগকে। এই ছাত্র সংসদে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো উপাচার্যরা নাকি জয়ী করেছে। আচ্ছা, উপাচার্যরা যদি জয়ী করতে পারে, তাহলে ইউনূস সরকারকেও তো, ইউনূস সাহেবকেও তো সবাই বলেছে জামাতের রোকন। তাহলে ইউনূস সাহেব কেন জাতীয় নির্বাচনে জামাতকে জিতাতে পারেন নাই? উনি বলছে 4% থেকে 36%। না, জিতাতে পারেন নাই কেন? আপনার ছাত্র সংসদে তো সেখানে পার্সেন্টেজ যদি হিসাব করেন, তো ছাত্র সংসদে তো শিবিরকে কাছাকাছি রাখা দরকার ছিল, 30% রাখা দরকার ছিল, আর সবগুলো পুরো প্যানেল দেওয়া দরকার ছিল ছাত্র দলকে, কিন্তু সেটা করতে পারেন না কেন? আচ্ছা, ধরলেন আপনি উপাচার্যরা জিতিয়েছে, জাহাঙ্গীরনগরের যে ভিসি তিনি তো বর্তমানে এখনো বলবৎ আছেন, বিএনপির শিক্ষক পরিষদের সদস্য, এখনো বলবৎ, উনি কেন জিতাতে পারেন নাই? মানে আপনি তো শুধু বললার জন্য বললে হবে না তো ভাই, আপনাকে তো যুক্তিতে আসতে হবে। আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলো তো ছাত্ররা যেভাবে গ্রহণ করে নিয়েছে, স্বতঃস্ফূর্ত সব কিছু সবাই দৃশ্যমান ছিল এটা। কারণ যদি এমন কারচুপি হইতো উপাচার্যরা করতো, তাহলে পরের দিনে ছাত্রদল নেমে যেত উপাচার্যকে পদত্যাগ করানোর জন্য, তাহলে নিজের উপাচার্যরা পদত্যাগ হয়ে যেত। তো এগুলো বললে তো হবে না, আপনাকে তো এটার যুক্তিতে আসতে হবে যে ছাত্র সংসদগুলো করেছে। তারপরে দেখেন, আপনি এই বললো যে উনি একটা ভালো দলকে খেলতে দিল না, কে? ধরেন আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে খেলতে দিলেন না, উনি খেলতে দিলেন না নাকি না খেলে পালিয়ে গেলেন? উনি তো না খেলে পালিয়ে গেলেন। উনি এতদিন পর্যন্ত 3টা ট্রাম কাউকে খেলতে দেন নাই। যখনই আবার সবাই মিলে তাকে ধরেছে, উনি কি করলেন? বিমান যোগে পালিয়ে গেলেন। তো আপনি যে বিমান যোগে পালিয়ে গেলেন, তাকে আপনি আবার খেলার সুযোগটা কিভাবে দিবেন? আগে তো আপনাকে নিজেতে খেলার জন্য আপনাকে হইতে হবে। পৃথিবীতে কোনো দেশে পালিয়ে যাওয়ার পরে, আপনি নেপালে দেখেন অভ্যুত্থান হয়েছে, আপনি তিউনিসে অভ্যুত্থান হয়েছে, যারা পালিয়ে গিয়েছে এরা পরের বার সাথে সাথে ইলেকশন করবে, এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি যাদের জীবন গিয়েছে তাদের সাথে আপনি বেইমানি করছেন, তাদের রক্তের সাথে আপনি খেলছেন। সুযোগ নেই তো, আপনি পালিয়ে গেলেন। আপনি কেন 3টা ট্রাম, আপনার যদি এত ভোট থাকে, 3টা ট্রাম স্বচ্ছ ইলেকশনটা দিতেন। আপনি তো স্বচ্ছ ইলেকশনটা 3টা দাম দেন নাই। আপনার যদি সাহস থাকতো যে আমার জনগণ, আমার ম্যান্ডেট, জনগণে আমার ভোটার, তাহলে তো আপনি ভোটের অধিকার নষ্ট করতেন না। আমি নিজে ভোট দিতে পারি না কোনোদিন, আমি এবারে শুধু ভোট দিতে পারছি, তার আগে ভোটই দিতে পারি নাই। এবং লক্ষ লক্ষ তরুণ আছে তারা ভোট দিতে পারে। এবার আসেন যে ভারতের বিষয়। ভারত এতদিন পর্যন্ত কেন ভিসাটা বন্ধ করলো? কারণ তার পছন্দের লোকটা এই যে সিংহাসন থেকে চলে গেলেন। এই জন্য ভারতের সাথে আমাদের কি হয়েছে? 5 আগস্টের পরে ভারতের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, ভারতের কোনো কিছুতে আমরা আঘাত করেছি? কিছুই তো করি নাই। বরং যিনি আমাদের ছাত্র জনতার রক্ত নিয়েছে তিনি পালিয়ে গেলেন। এখন ভারত কি করলেন? আমাদের ভিসা বন্ধ করে দিলেন। ভাই, আমরা তো ভারত বিদ্রোহ করি না ভারতের বিরুদ্ধে, তাহলে ভারত কেন আমাদের ভিসাটা বন্ধ করে দিল? আমাদের এখন নতুন সরকার আসার পরে বলে সরকারটা ভালো হবে, নতুন সরকারের একটা উপদেষ্টার একজন মন্ত্রী মানের একজন ব্যক্তি গিয়েছেন, তাকে আপনি প্রোটোকল না দিয়ে তাকে আপনি আটকে রাখলেন, তিনি ক্ষুব্ধ হয়ে চলে আসলেন। তাহলে আপনি যদি মনে করেন ভারতের মূল সমস্যা হচ্ছে কি, যে আপনি রাডার ব্যবস্থা দেখেন, স্বাধীনতার পরবর্তীতে আমাদের রাডার ব্যবস্থা সব কিছু ছিল, যে ফিটা $500 করে একটা বিমানে, যে এই ফিটা রেজিস্ট্রেশন করতো দিল্লিতে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে এটা আমাদের বাংলাদেশীকরণ করেছে, এটাই ভারতের গায়ে লেগেছে, তো সুতরাং এখনো যে শুধু ভিসাটা চালু করেছে উপরস্থ কূটনীতি দেখানোর জন্য, আমার মনে হয় না তার ভিতরে যে পাথর আছে। কারণ আমাদের সাথে তাদের একটা প্রত্যাবর্তন চুক্তি আছে, চুক্তির আলোকে কোনো এই অ্যাকিউজড যদি তাদের এখানে থাকে, তাহলে তারা আমরা প্রত্যাবর্তন করার কথা। কিন্তু একটা হত্যা মামলার আসামি যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে আপনি রাষ্ট্রীয় মর্যাদা রেখে দিলেন, তার মানে আপনার উদ্দেশ্য আমাদের সাথে সম্পর্ক বিল্ড আপ। অসংখ্য ধন্যবাদ মাহবুব আজিজ। আপনাকেও সে একই প্রশ্ন, আসলে আমাদের সাথে তো ভারতের কোনো, উনিই বলছেন যে আমিও বলছি, ভারতের সাথে আমাদের কোনো আসলে কোনো ধরনের যুদ্ধ বা কোনো কিছু হয়নি, যে 24 আগস্টের পরেই কেন পর্যটন ভিসা বন্ধ করে দিল? এটা কি কোনো ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত ছিল কিনা ভারতের? কারণ প্রথম আমি যদি যে তথ্য বলছে, পর্যটন ও চিকিৎসা খাতে প্রতি বছর বাংলাদেশের কাছ থেকে আয় করতো $3 বিলিয়ন, শুধু পর্যটন খাতে বছরে ক্ষতি হয়েছে 5,000 কোটি রুপি ভারতের। জি দেখুন, এইটা বলবার আগে আমি ছোট্ট করে দুটো লাইন বলে নিই, যে
জাহাঙ্গীরনগরের নির্বাচনে একজন শিক্ষিকা মারা গিয়েছিলেন। ভোটের যে অসাধারণ গণতান্ত্রিক ভোট হচ্ছিল, তো তিনি নিহতই হয়েছিলেন। কাজেই এই বিষয়গুলো নিয়ে জাহাঙ্গীরনগরের শিক্ষকদের মধ্যেও অনেক প্রতিক্রিয়া আছে, ছাত্রদের মধ্যে অনেক প্রতিক্রিয়া আছে। আর 3 টার্মের যে কথাটি উনি বললেন, আওয়ামী লীগের এই 3 টার্মের কেউ সমর্থন করেনি বলেই 24-এর গণ অভ্যুত্থানে সবাই মানুষ নেমেছিল। এবং এই 24-এর গণ উত্থান কোনো সাম্প্রদায়িক দলের কৃতিত্ব নয়, তারা তো উড়ে এসে পরে জুড়ে বসেছে। এই কথাগুলো যদি তারা 24-এর জুলাই আগস্টে বলতো যে এই বঙ্গবন্ধু ভারতের চর আর এই সমস্ত অসাম্প্রদায়িক কথাবার্তা, এই আন্দোলনই হয় না। কাজেই তখনকার আন্দোলন পরবর্তীতে জামাত এনসিপি আত্মসাৎ করবার চেষ্টা করেছে, সকল কৃতিত্ব তারা নেবার চেষ্টা করেছে। এই আন্দোলন সারা দেশের সকল দল মত নির্বিশেষে, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকল মানুষের আন্দোলন। এবং সেই জায়গায় নেতৃত্বে আসার কারণে তাদের কৃতিত্ব দিবেন না। কারা নেতৃত্ব ছিল? নেতৃত্ব ছিল এনসিপি, তো পরে হয়েছে। এইখানে কোনো নেতৃত্ব ছিল না, এখানে সকল মানুষ ছিল। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে গান ছিল, জন্ম আমার ধন্য হলো মুক্তির মন্দির ও সোপানতলে। এই গান কি জামাতের গান? তাহলে এই নিয়ে তর্ক করা একদম অর্থহীন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই আওয়ামী লীগ যা করেছে তাকেও আরো 12 বছর আমরা তা করবো কেন? এই জায়গা থেকে আমরা কেন বেরিয়ে আসতে পারবো না? আমরা যখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে এইভাবে পুতুল বিরোধী দল বানিয়েছি, আমরা প্রতিবাদ করেছি। যে এরশাদের জাতীয় পার্টি যখন পুতুল বিরোধী দল বানিয়েছে ফ্রিডম পার্টিকে, আমরা প্রতিবাদ করেছি। এই অন্তর্ভুক্তমূলক সমাজের আকাঙ্ক্ষায় 24-এর গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। সেই জন্যই চেয়েছি সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনি যে বললেন যে আওয়ামী লীগ তো অত্যাচার করেছে, কাজেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই রায় আপনি জনগণকে দিতেন? জাতীয় পার্টিকে যেভাবে লাল কার্ড দেখে দিয়েছে আওয়ামী লীগকে দিত। এত ভয় কেন? আপনারা সেনাবাহিনীর নামাতে হয় 6 জেলায়, আপনারা হাজার হাজার পুলিশ, শুধু বোধহয় বিমান বাহিনী আর নৌবাহিনী নামানো হয় নাই। এই শুরুতেই এই অবস্থা, আগামী দিনে কি করবেন? কাজেই আপনি তো এভাবে 4 কোটি 5 কোটি লোককে আপনি জেলে ভরে রাখতে পারবেন না। কাজেই আপনাকে রাজনৈতিক যেই একটা চিন্তা ভাবনাতে আপনাকে রেশনাল হতে হবে, যে জোর করে আপনি দমন করা যায় না, তখন আপনি তাকে আরো মুসলিম বানিয়ে দেবেন। আপনি এই জিনিসটা মাথায় আসে না যে 5 কোটি 6 কোটি যারা আওয়ামী লীগ করুক, কিন্তু তারা 23 জুন হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে, তার নিজেদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে মাঠে নামান বা মাঠে একটু সারা সরব হওয়ার একটাকে দায়িত্ব মনে করেন। শুনেন, লেনিনের একটি কথা আছে, নীরবতা নিস্পৃহতা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। নীরবতা কি প্রতিবাদ? হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ। এবং সেটা আমার মনে হয় যে আপনারা অপেক্ষা করুন না কেন। আমি তো আওয়ামী লীগের কেউ না, কিন্তু যখনই মজলুম হবে, এমনকি সেটা যদি জামাত ইসলামী হয়, আমি কিন্তু তখনও জামাতের পক্ষেই কথা বলবো। যে আপনি যদি জামাতকে আপনি জোর করে বলেন যে না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, যেটা করেছিল আওয়ামী লীগ, এবং যেভাবে এটা অন্যায়, সেই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা সেখানে ক্ষতিগ্রস্ত হয়। এবং আপনাকে সবাইকে কথা বলতে দিতে হবে। এবং আপনার আজকে যে এই নীরবতার ভাষা অনেক বেশি শক্তিশালী। এখন পর্যটন ভিসা, আওয়ামী লীগকে পতন হয়েছে আওয়ামী লীগের, কিন্তু ভারত কেন ভিসা বন্ধ করে দিল? আওয়ামী লীগের তো পতন হয় নাই, রাজনীতিতে একদল আসবে যাবে, এটাই তো। যেহেতু গণতন্ত্র দিচ্ছিল না আওয়ামী লীগ, জনগণ তখন বাধ্য করেছে আওয়ামী লীগকে, ক্ষমতাচ্যুত করেছে। এবং তাকে ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে আসতে হবে। যেমন এখন বিএনপি আছে, তার মানে চিরকাল সে থাকতে পারবে না, তাকে 5 বছর পরে আবার ভোটে দাঁড়াতে হবে। মুফতে জামাত যেটা করেছে, যে ওই যে 3% ভোট 36% নিয়ে গেল সরকারি বন্দোবস্তে, তারা চাচ্ছে এই 77 আসনকে 177-এ করা যায় কিনা। যতই বিরোধী দল যত কম থাকবে, আমাদের 177 হওয়া তত সুবিধা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই 177 যে আপনি বিরোধী প্রধান দলের প্রতিনিধি, আপনার আদর্শ কি, আপনার দর্শন কি, আপনার অর্থনৈতিক চিন্তা কি, আপনার শিক্ষা ব্যবস্থা কি, কিছুই আমরা জানি না। পর্যটন ভিসার যেই ব্যাপারটা, ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত তো আমরা বলতে পারবো না। একটা প্রতিবেশী দেশ হিসেবে নানান রকম টেনশন পারস্পরিক সকল দেশের মধ্যেই থাকে। বাংলাদেশের যে আবির্ভাবটা মুক্তিযুদ্ধের সময়, সেটা কি আসলে সকলের জন্য সহনীয় ছিল? বাংলাদেশ তো ভারতের প্রধানত প্রথম দিনই হয়নি। বঙ্গবন্ধু প্রথম সুযোগেই তাদের সেনাবাহিনী পাঠিয়ে দিলেন এবং ওআইসিতে গিয়ে যুক্ত হলেন। আপনি দেখুন যে মাত্র 3.5 বছরের মধ্যে এই ভদ্রলোক একটি দেশকে সেকুলারিজমের জায়গায় নিয়ে গেলেন। এবং এই সেকুলারিজম শুধুমাত্র বাংলাদেশের সংবিধানেই আছে, ভারতেও নাই। সমাজতন্ত্র ভারতের সংবিধানে ঢুকেছে 76 সালে, আমরা 71 সালে আমাদের যুক্ত হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চিন্তাগুলো বঙ্গবন্ধুর নিজস্ব, যেটা নির্বাচনের আগেও 70 সালে 69 সালেও তিনি সেগুলো বলেছেন। এবং এই যে এই আলাপগুলো আমরা কেন করতে চাই,
কারণ বাংলাদেশের যেই একটা আদর্শ সেইটা কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমেই প্রকাশিত হয়েছে, সেইটাকে বারবার বাধাগ্রস্ত করে দেওয়া এবং অন্যদিকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে যাত্রাটা, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্পন্ন হয়েছে। এই যে পাকিস্তানপন্থী যাত্রা, সেটাকে ভারতের টেনশন হতে পারে। ভারত সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় এইসব বন্ধ, যেমন আপনি দীপুচন্দ্র দাসের ঘটনাটি দেখুন, সাম্প্রদায়িক যে ব্যাপারগুলো ঘটেছে, সরকারের তো সেখানে নিষ্ক্রিয়তা ছিল এবং সরকার এই ধর্মনিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করেছে। যে এই জুলাই সনদ হয়েছে সেখানে লেখা হানাদার বাহিনী, পাকিস্তান বাহিনী হানাদার বাহিনী হলো কবে? এই টেনশন যদি ভারত বোধ করে, আপনি তাকে দোষ দিতে পারবেন না। কিন্তু গণতান্ত্রিক সরকার আসবার পরপরই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে আমরা অনেক উন্নয়ন দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আটকে দিলেন, উনি বললেন যে প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা তাকে তিনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া ওখানে যাবেন কেন? তিনি তো আগে থেকে ইনফরমেশন করা ছিল। ইনফরমেশন যদি থাকে তাহলে এইটা এখানে বন্দোবস্তে কোনো ঝামেলা। আর সবচেয়ে বড় কথা, আপনি একজন কূটনৈতিক ব্যক্তিত্ব, দেশের একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, আপনি ওটা ছাড়া গিয়েছেন, এখন নিজেই বুঝুন যাবেন কেন? অসংখ্য ধন্যবাদ।